গল্পের শুরুতে দেখা যায় বিদ্যুৎ তো প্রথমে বাণী আর অনিরুদ্ধর পায়ে ধরে অনেক করে ক্ষমা চাইছে আর বলছে আমি বদলে যাব, আমাকে একবার সুযোগ দাও তোমরা। কিন্তু বাণী আর অনিরুদ্ধ তো বিদ্যুতের কোনো কথা বিশ্বাসই করছে না। বিদ্যুৎ এবার শেষমেশ তার মায়ের পা ধরে ক্ষমা চায় আর বলছে মা তুমি তো আমাকে ভালো করে চেনো, বলো আমি তো আগে এরকম ছিলাম না, তাই এখন আমি আবার বদলে যাব মা। বিদ্যুতের এমন কান্না দেখে বিদ্যুতের মা তো মন গলে যায় আর বলছে এ মানে ও মনে হয় বদলে যাবে, অনেকে তো যায় বল ও বদলে যাবে, আমার মন বলছে ও বদলে যাবে, এই বিদ্যুৎ তুই বদলে যাবি তো। বাণী তখন বিদ্যুতের মাকে সরাসরি জানিয়ে দেয় যেই বদলাক না কেন এই বিদ্যুৎ কোনো জীবনেও বদলাবে না। তুমি ওর ওই কান্না দেখে গলে যেও না, ও শয়তান ছিল, আছে আর থাকবে। অনিরুদ্ধরও তো বিদ্যুতের কোনো কথা বিশ্বাস হয় না, তাই পুলিশ অফিসারকে গিয়ে বলছে অফিসার আপনার কথা মতন আমরা এখানে এসেছি, কিন্তু এর পরের বার থেকে আমরা কিন্তু কারোর কথাতেও এখানে আসবো না। অফিসার তখন অনিরুদ্ধকে জানায় যে আমার মনে হচ্ছে বিদ্যুৎ নাটক করছে না, আমি এতদিন পুলিশের এক্সপিরিয়েন্স আছে তো তাই বলছি যে বিদ্যুৎ এর কথাগুলো শুনে মনে হচ্ছে যে ও সব সত্যি কথা বলছে, একবার তাও ভেবে দেখতে পারতেন। বাণী তখন পুলিশ অফিসারের মুখের ওপর সরাসরি জানিয়ে দেয় যে আমি না এই বিদ্যুৎকে ছোটবেলা থেকে চিনি, ও গিরগিটির থেকেও বেশি তাড়াতাড়ি রং বদলাতে পারে। এদিকে বিদ্যুতের মায়ের মন তো নরম, তাই বিদ্যুতের কথাগুলো শুনে ওর মায়ের বারবার মনে হচ্ছে হয়তো আমার ছেলের বদল হয়েছে, কি জানি যদি একটু বদলে যায় তাহলে তো সবারই মঙ্গল। এই বলেই ওরা সবাই ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় নকুল তো ঘরের মধ্যে পাগলামি শুরু করেছে, বাণীর বাবার ছবি নিয়ে চারিদিকে বলছে কাজলা দিদি কোথায়, কাজলা দিদি। তখনই সেখানে ঈশানী আর পিনাকি আসে। ঈশানী তো নকুলের হাতে ছবিটা দেখে বুঝতে পারে যে ওটা তো বাণীর বাবার ছবি। ঈশানী নকুলকে বলছে যে তুমি কি বাণীর বাবার ব্যাপারে কিছু বলতে চাও আমাদের। এদিকে মৌলি তো ভয় পাচ্ছে যে নকুল আবার বাণীর বাবার বিষয়ে কি জানাতে চাইছে মমকে। এদিকে নকুল তো একটা কবিতা বলতে শুরু করে, মৌলি সেই কবিতাটা শুনেই খুব ভয় পেতে শুরু করে। তখনই সেখানে নয়নতারা গিয়ে নকুলকে আটকায় আর বলছে এ বাবা তুই কেন এমন করছিস বাবা, তুই শান্ত হ। ঈশানী তো ব্যাপারটা পুরো বুঝতে পারছে যে নকুল কিছু একটা বাণীর বাবার বিষয়ে বলতে চাইছে। নকুলের বউ তখন সেই সব কিছু পাগলামি দেখে অন্তরাকে বলছে অন্তরা তুমি এক্ষুনি বাণীকে এখানে ফোন করে ডাকো, বাণীকে দেখলেই মনে হয় তোমার বাবা ঠিক হয়ে যাবে। এবার অন্তরা যখনই বাণীকে ফোন করতে যাবে, মৌলি আর নয়নতারা এসে অন্তরাকে আটকানোর চেষ্টা করছে যে বাণীকেই কিছুতে ফোন করতে দেওয়া যাবে না, তাই এসে বলছে যে বাণী কি ডাক্তার নাকি, ও এসে কি করবে, আমরা বরঞ্চ একটা ডক্টরকে দেখে দেখাই। অন্তরা তো কারোর কথাই শোনে না, বাণীকে ফোন করে দেয় আর বাণীকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে। মৌলি তো এবার খুব রাগারাগি করছে, বলছে যে আমাদের বাড়িটা এবার রেলওয়ে স্টেশন হয়ে গেছে, যে পারছে উঠে এখানে গেড়ে বসে যাচ্ছে। পিনাকি তো মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে মৌলি তোমার যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা না হয় তাহলে তুমি এক্ষুনি বেরিয়ে যেতে পারো এখান থেকে। মৌলি তো এবার মনে মনে খুব ভয় পাচ্ছে যে এই বাবা এ কি শুরু করেছে এই লোকটা, এবার কি ড্যাড আসলে যে মৌলি মানে বাণীর বাবা সেটা কি পরিষ্কারভাবে বলে দেবে নাকি বাণীকে। এই নকুল সরকার কি এই অসুস্থতার নাটক করছে নাকি কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই সেখানে বাণী চলে আসে আর নকুলের হাতে তার বাবার ছবি দেখে সে তো পুরো অবাক আর নকুলকে বলছে আপনি আমার বাবার ছবি কোথা থেকে পেলেন, আপনি কি কিছু বলতে চান আমার বাবার বিষয়ে, বলুন তাহলে। নকুল তো অনেক করে মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মনে পড়ছে না। বাণী তখন নকুলকে একটু সাহায্য করে, বলছে যে আপনি ভালো করে একটু মনে করে দেখুন না আপনি কি আমাকে বলতে চাইছেন আমার বাবার বিষয়ে। ঠিক তখনই তো নকুলের সব কিছু মনে পড়ে আর বাণীকে যখনই কথাগুলো বলতে যাবে তখনই তো মৌলি চেঁচিয়ে মেচিয়ে ওকে থামিয়ে দেয় আর ছুটে গিয়ে দাদুকে বলছে দাদাই তুমি কি এইগুলো থামাতে পারছো না, এরা এখানে কি শুরু করেছে, মানে মৌলি চাইছে না যে নকুল সমস্ত সত্যিটা বাণীকে জানিয়ে দিক। মৌলির কথা শুনে দাদু তো একটু নকুলের ওপর চেল্লামেল্লি শুরু করে। নয়নতারা তখন নকুলকে বলছে বাবা তুই কেন এরকম করছিস, দেখছিস তো তোর ওপর কেমন চেল্লামেল্লি করছে ওরা। এবার দাদুকেও বলছে যে তুমি দেখতে পাচ্ছ তো আমার ছেলেটার কি অবস্থা হয়েছে, ও এই অবস্থায় কোথায় যাবে তুমি বলো তো, দেখতেই তো পাচ্ছ যে ওর জীবনটা এক মুহূর্তে সাদা পাতা হয়ে গেছে।
ওর তো এখন মাথার কোনো ঠিক নেই, তাই এই মুহূর্তে যদি ও কিছু আবোল তাবোল একটু বলেই ফেলে, তাই বলে তুমি ওকে এত বকাঝকা করবে? তুমি কেন এমন করছো? তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের ছেলেটা অসুস্থ? এদিকে নকুল তো মৌলির সামনে গিয়ে হঠাৎই বলে ওঠে যে এটা আমার মেয়ে। ব্যাস, মৌলির তো পুরো জীবন বেরিয়ে গেছে কথাটা শুনে। বাড়ির সকলে তো পুরো অবাক যে নকুল এইটা কি কথা বলছে, মৌলি ওর মেয়ে। নয়নতারা তো এবার খুব ভয় পাচ্ছে, মনে মনে বলছি এ বাবা সর্বনাশ করেছে, নকুলকে এবার সব বলে দেবে নাকি। মৌলি তো আসলে সত্যিই নকুলের মেয়ে। অপরদিকে মৌলি আর নকুলের মধ্যে তো ঝামেলা লেগে গেছে। মৌলি বলছে আপনি আমার বাবা নন, আর নকুল বলছে তুমি আমার মেয়ে। মৌলি তো এবার নাটক শুরু করেছে, ঈশানী আর পিনাকির কাছে ছুটে গিয়ে বলছে মম ড্যাড ওই লোকটাকে এক্ষুনি তোমরা বের করে দাও, ওই লোকটা কি আবোল তাবোল বলছে। ঈশানী তখন মৌলিকে বলছে মুখ সামলে কথা বলো মৌলি, উনি তোমার সম্পর্কে কে হয় ভুলে গেছো তুমি? আর তুমি তো ভালো করেই জানো যে ওনার মেমোরি লস হয়েছে, তাহলে কেন তুমি ওর ওপর চেল্লামেল্লি করছো? উনি তো এখন যা ইচ্ছা তাই বলছে। দাদু তখনই গিয়ে ঈশানীদের বলছে না ঈশানী, এই লোকটাকে আমি এক্ষুনি বের করে দেবো, এই লোকটার সঙ্গে আমরা কিছুতেই থাকতে পারবো না, ও পাগল বলে কি আমাদের সবাইকে নিয়ে পাগল করে দেবে নাকি। এদিকে বাণীরা তো নকুলকে বুঝিয়ে বাজিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এদিকে মৌলি তো চিন্তায় পড়ে গেছে আর বলছে থ্যাংক গড, অনেক কষ্টে আমি এই নকুলের হাত থেকে বেঁচেছি, এই নকুলের তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এরপর বাণী তো ঘরে চলে আসে। বাণী ঘরে এসে চিন্তা করতে আছে যে নকুল কাকা কি বলতে চাইলো আমার বাবাকে নিয়ে। এরপর বাণী মামুনিকে ডাকে আর মামুনিকে ডেকে বলছে মামুনি তুমি কি নকুল কাকাকে আগে থেকে চিনতে বা জানতে? মামুনি তো এবার চিন্তায় পড়ে গেছে, বলছে বাণী আমি তো অতটা ভালোভাবে বলতে বুঝতে পারছি না, এরম গোয়াচ্ছে। তো বাণীর তো এবার একটু একটু সন্দেহ হচ্ছে যে মামুনি নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে আমার থেকে। পানি তো এবার মামুনিকে চাপ দেয়, দিয়ে বলছে যে তুমি সকালে নকুল কাকা তোমার বিষয়ে কি বলতে চাইছিল বা আমার বাবার বিষয়ে বা কি বলতে চাইছিল, তুমি কি কিছু বুঝতে পেরেছো? সত্যি করে বলো। পানি তো অনেক জোর করার পর মামুনি বাণীকে একটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে দেয়, বলছে তোর নকুল কাকা তোকে কত ভালোবাসতো সেটা তো তোর নকুল কাকা তোকে বলতে চেয়েছে, বা তোর বাবাও তোকে কতটা ভালোবাসতো, এইসব ভুলভাল বাণীকে বোঝাচ্ছে। ঠিক তখনই বাণীদের বাড়িতে দুজন ডেলিভারি বয় আসে আর আসতেই অনিরুদ্ধও সেখানে যায়। অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞাসা করছে কি তুমি আনিয়েছো বাণী? তো বলছে এটা সোনার দোকান থেকে এসেছে। সাথী তখনই সেখানে আসে আর বাণীকে বলছে বাণী তুমি কি এখন থেকেই তোমার মেয়ের বিয়ের জন্য গয়না গড়াচ্ছ নাকি? তোমার মেয়ে তো এখনো খুব ছোট। বাণী তখনই আস্তে আস্তে সাথীর কাছে যায় আর গিয়ে বলছে এটা আমার মেয়ের জন্য বানাইনি, এটা আমি আপনার জন্য বানিয়েছি। এরপর বাণী গয়নাটা বের করে সাথীর হাতে পরিয়ে দেয়। সাথীর তো কিছুতেই বিশ্বাস হয় না। সাথী বাণীকে কাঁদতে কাঁদতে বলছে বাণী তুমি আমার জন্য এত সুন্দর গয়না বানিয়ে এনেছো। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে অন্য কোনো নতুন পর্বের আপডেটের সঙ্গে।